বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন ফুড এসআই পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। চলো আজকের সেশন শুরু করা যাক। একজন ছাত্র 15টি 2 অঙ্কের সংখ্যার গড় নির্ণয় করার সময় ভুলবশত একটি সংখ্যার অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে লেখে এবং এর ফলে তার উত্তর সঠিক উত্তরের তুলনায় 1.8 কম হয়। যে সংখ্যাটির অঙ্কদ্বয়ে সে ভুল লিখেছিল তার অঙ্কদ্বয়ের পার্থক্য কত? অঙ্কটা আমি শর্টকাটে কিভাবে করা যায়, ডিটেলসে কিভাবে করা যায় দুটোই দেখাবো, কিন্তু শর্টকাটেই করবে, ডিটেলসটাকে মনে রাখবে। তার আগে প্রশ্নটা কি বলেছে সেটা বুঝে নাও। একজন ছাত্রকে বলেছে যে 15টা সংখ্যা আছে, এই 15টা সংখ্যার তুমি গড় নির্ণয় করো, অর্থাৎ গড় উত্তর চেয়েছে। ছাত্রটা কি করলো, 14টা সংখ্যার গড় ঠিকঠাক নির্ণয় করলো। কি করে? দেখো, ওকে বললো তুমি 24 লিখবে, 26 লিখবে, 28 লিখবে, এইভাবে ও 14টা সংখ্যা লিখলো, ঠিকঠাক লিখলো। কিন্তু 15 নম্বর যে সংখ্যাটা আছে, সেই 15 নম্বর সংখ্যাটা আমি ধরে নিলাম তাকে বলা হয়েছিল 42 লিখতে, সে লিখলো কি 24। অর্থাৎ একটা সংখ্যা আছে যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সে লিখছে। তাহলে 14টা সংখ্যা 15টার মধ্যে ঠিকঠাক যেরকম বলেছে একক স্থানে দশক স্থানে যা লেখার কথা লিখেছে, কিন্তু একটা সংখ্যা আমি মনে করছি সেটা 15তম সংখ্যাটা, সে কি করলো 42 লিখতে বলা হয়েছে 24 লিখেছে, তার মানে সে ভুল লিখেছে। কতটা কম লিখেছে? আমি বলবো যে এইটা 18 কম লিখেছে। বেশিও লিখতে পারে, 24 লিখতে বলেছে, সে যদি 42 লিখে আমি বলবো যে কতটা বেশি লিখেছে, তোমরা বলবে 18 বেশি লিখেছে। আমার প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে সে ভুল লিখেছে, কতটা বেশি বা কতটা কম আমরা ওই সংখ্যাটার অঙ্কদ্বয়কে রিভার্স করব, অর্থাৎ একক আর দশক উল্টো করে দেবো, করে দিয়ে যে ডিফারেন্সটা পাওয়া যাবে আমি দেখব যে এই ভুলটা তার হয়ে গেছে, নয় এত ভুল লিখেছে, না হলে এত কম লিখেছে। কিন্তু প্রশ্নে বলেছে যে কম হচ্ছে, তার মানে সে কম লিখে ফেলেছে, তার মানে একটা বড় সংখ্যা লেখা উচিত ছিল, সে সেটাকে উল্টে লিখেছে, তার ফলে তার উত্তর কিন্তু কম বেরিয়েছে। এখানে প্রশ্ন বলছে যে তার উত্তর সঠিক উত্তরের তুলনায় 1.8 কম হয়। সঠিক উত্তর গড়ে হওয়া উচিত ছিল, তার উত্তরটা গড়ে 1.8 কম হলো, এটা খেয়াল রাখ, তাই না? সঠিক উত্তরের তুলনায় 1.8 কম মানে কি? সঠিক উত্তর যেটা বেরোতো সেটা তো গড়েই বেরোতো, তার কারণ তাকে গড় নির্ণয় করতে বলেছে। ফলে যে উত্তরটা বেরোলো তার থেকে 1.8 কম হলো, অর্থাৎ অরিজিনাল যে গড়টা হওয়া উচিত ছিল, এখন উত্তরের গড়টা তার থেকে 1.8 কম হয়ে গেল। বলেছে যে অঙ্কটায় সে এরকম সমস্যা করেছিল সেই অঙ্কটার সংখ্যাদ্বয়ের পার্থক্য কত। প্রথমে শর্টকাট দেখাবো, তারপরে ডিটেলসে দেখাবো। এই অঙ্কগুলো করার সময় প্রশ্ন কি দিচ্ছে, অঙ্কদ্বয়ের পার্থক্য। খেয়াল কর, আমরা যখনই অঙ্কদ্বয়ের পার্থক্য বার করব তখন সবসময় 9 দিয়ে ভাগ করব। যদি অঙ্কদ্বয়ের সমষ্টি বার করতে অঙ্কদ্বয়ের সমষ্টি চাই তাহলে 11 দিয়ে ভাগ করব। খেয়াল রেখো, আমি অঙ্ক দুটোর পার্থক্য যদি বার করতে চাই তাহলে আমি 9 দিয়ে ভাগ করব। কেন আমি বলছি, যদি অঙ্ক দুটো সমষ্টি চায় তাহলে কিন্তু আমি 11 দিয়ে ভাগ করব। কেন এটা আমি বলবো, ওয়েট কর, বোঝা গেছে? এবার কোন জিনিসটাকে আমরা 9 দিয়ে ভাগ করব, কেন এখানে পার্থক্য চেয়েছে মানে আমরা 9 দিয়ে ভাগ করব, কোন জিনিসটাকে? যতগুলো সংখ্যা লিখতে দিয়েছিল সেই সংখ্যাটা লিখব, উত্তর যে ডিফারেন্সটা চলে এসছে সেটা আমরা এখানে লিখব, এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? এটা জাস্ট কাটলে 0.2 দিয়ে কাটলাম, অর্থাৎ উত্তর হবে 3.0 বা 3, যেটা অপশন নাম্বার 3-তে আছে। তাহলে যখন অঙ্ক দুটোর পার্থক্য চাইবে তখন আমরা 9 দিয়ে ভাগ করে নিচ্ছি, সমষ্টি চাইলে এই জিনিসটাকেই আমরা 11 দিয়ে ভাগ করতাম। এবারে প্রশ্ন হচ্ছে কেন আমরা 9 দিয়ে ভাগ করছি বা পুরো সিস্টেমটা কেন এরকম আসছে, একটু দেখে নাও। দেখো, এখানে আমি সংখ্যাটাকে ধরে নিলাম 10x প্লাস ওয়াই। এটা আমি মনে করছি যে এটা হচ্ছে অরিজিনাল সংখ্যা 10x প্লাস ওয়াই, যার একক স্থানে ওয়াই আছে এবং দশক স্থানে এক্স আছে। তোমরা জানো দশক স্থানে যদি এক্স থাকে আমরা সেটাকে 10 দিয়ে গুণ করি, এবং একক স্থানে যে সংখ্যাটা আছে তাকে যদি বসাই তাহলে এটা টোটাল সংখ্যা দাঁড়ায়। যেমন একটা সংখ্যা হচ্ছে 23, 23 কি করে এসছে, এটা একক স্থান, এটা দশক স্থান। দশক স্থানে যে অঙ্কটা আছে তাকে আমরা 10 দিয়ে গুণ করি, করে বলি 20 হচ্ছে,
প্লাস একক স্থানে যে অঙ্কটা আছে সেটাকে রাখলে তবে গিয়ে 23 এই সংখ্যাটা তৈরি হয়। তাহলে কোনো সংখ্যা তৈরি করতে গেলে একক আর দশকে কিছু একটা ধরে নিই। একক যদি ওয়াই হয়, দশক যদি এক্স হয়, দশকের সঙ্গে 10 গুণ করে এককটাকে আমি যদি যোগ করে দিই, এইটা হবে মূল সংখ্যা, সেটা আমি ধরে নিলাম। এবারে যখন সংখ্যাটা অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে, স্থান যখন পরিবর্তন হয় তখন সংখ্যাটা কিরকম তৈরি হবে, অর্থাৎ এক্স ওয়াই এর কাছে যাবে, ওয়াই এক্স এর কাছে যাবে, তখন সংখ্যাটা হয়ে যাবে 10y প্লাস এক্স। বলেছে এই যে যখন ভুলবশত একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে তখন তার ফলে উত্তর তার 1.8 কম আসছে। আমি বলছি তার উত্তর হওয়া উচিত ছিল 10x প্লাস ওয়াই, কিন্তু হচ্ছে 10y প্লাস এক্স, এটা হয়ে যাচ্ছে কেন, উল্টে লিখেছে। তাহলে কতটা কম হলো, তোমরা বলবে মূল সংখ্যা থেকে এটা কমে গেল। প্রশ্নে বলেছে 1.8 কম হয়েছে, আবার বলছি 1.8 যেটা সেটা কিন্তু গড় কম হয়েছে, তার কারণ তাকে গড় নির্ণয় করতে বলা হয়েছে। আমি এখানে যে সংখ্যাটার ডিফারেন্স পাচ্ছি সেই সংখ্যাটার ডিফারেন্স কিন্তু গড় না, সেই সংখ্যাটাই 15টা সংখ্যার টোটালে গিয়ে কম হয়েছে। তাহলে একটা সংখ্যার গড় যদি 1.8 হয়, এই টোটাল 15টা সংখ্যায় তার 15 ইন্টু 1.8 অর্থাৎ এই পরিমাণ সংখ্যা কিন্তু তার কম হচ্ছে। বোঝা গেছে? মনে করো 15কে 18 দিয়ে গুণ করে কিছু একটা পেলে, টোটাল ভুল দেখাচ্ছে 15। এই টোটাল ভুল 15টা কেন এসছে, তোমরা বলবে যে এই সংখ্যাটা এইভাবে লেখা উচিত ছিল, সেটা এইভাবে লিখেছে, এখানে টোটাল 15 ভুল এসছে, কিন্তু প্রশ্নে বলেছিল গড়ে 1.8 কম এসছে। যেহেতু গড় বলেছে তাই 15টা সংখ্যা দিয়ে গুণ করে টোটাল ভুলটাকে আমি নির্ণয় করলাম, তার কারণ এটা টোটাল ভুল বেরোবে। বোঝা গেছে? এবারে যদি এটা আমরা ব্র্যাকেট খুলি কি হবে, আমি এটা যেরকম আছে লিখছি, এটা দেখো বিয়োগ করলে 9x মাইনাস 9y হবে। এবার এখান থেকে যদি 9 কমন নিই, x মাইনাস ওয়াই সমান 1.8 ইন্টু 15 আসবে, x মাইনাস ওয়াই এর ভ্যালু আসবে 1.8 ইন্টু 15/9। আমি যেটা বলেছিলাম যে আমরা শুধুমাত্র ডিফারেন্স চাইলে এইটা মনে রাখবো, এই জন্য বলা হয়েছিল। দেখো যখন এখানে আমি x আর y এর ডিফারেন্স করলাম, x আর y কি ছিল, একক স্থানের অঙ্ক আর দশক স্থানের অঙ্ক ছিল, ওরা সেটাই চেয়েছে যে অঙ্কদ্বয়ের পার্থক্য কত। অঙ্কদ্বয়ের পার্থক্য মানে x থেকে y বাদ, সেটা বেরিয়েছে, যেটার উত্তর হবে 1.8 ইন্টু 15/9। যদি এটা প্লাস হতো তাহলে এখানে প্লাস করতাম, প্লাস করলে কি হবে দেখো, এই জায়গায় 10x প্লাস এক্স 11x আসতো, আর 10y প্লাস ওয়াই 11y আসতো। এখান থেকে যদি 11 কমন নিতাম, x প্লাস ওয়াই আসতো। এই x প্লাস ওয়াই মানে হচ্ছে সংখ্যাটির অঙ্কদ্বয় সমষ্টি। এই 11টা নিচে নেমে যেত, এই জায়গায় চলে আসতো, তাহলে আমি পুরো ফিগারটাকে 11 দিয়ে ভাগ করতাম। তাই আমি বলেছি পার্থক্য চাইলে তোমরা সবসময় 9 দিয়ে ভাগ করবে, আর সমষ্টি চাইলে 11 দিয়ে ভাগ করব। কাকে, যে ভুলটা করছে সেই ভুলটা ইনটু যতগুলো সংখ্যা আছে। তাই পরীক্ষার সময় শুধুমাত্র এই ক্যালকুলেশনটা হবে, বারবার প্র্যাকটিস করো, যদি চলে আসে অঙ্কটা করো। কিছু পরিমাণ টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরের সুদের পরিমাণ 1623 টাকা হলে আসল টাকার পরিমাণ কত? আমি কম্পাউন্ড ইন্টারেস্টে ফুড এসআই এর চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করিয়েছি, সেখানে যেগুলো বলেছি সেগুলো যদি দেখে রাখো ভালো, না হলে এই অঙ্কটা করতে কিন্তু অসুবিধে হতে পারে। তবুও আমি বলি আসল টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি 100 মনে করলাম। এই যে এখানে বলেছে 2.5 বছর, কোনো কোনো অঙ্কে বলে 1.5 ইয়ার, কোনো কোনো অঙ্কে বলে 3.5 বছর ইত্যাদি। এই যে 2.5 ইয়ার আসছে, 2.5 এর পরে 3 বছর আসে, আমরা 3 বছর পর্যন্ত ক্যালকুলেশন করব। যদি 1.5 তোমাকে প্রশ্ন দেয় তাহলে আমি এর পরে যে বছরটা আসছে অর্থাৎ 2 বছরের জন্য ক্যালকুলেশন করব। 3.5 চাইলে এর পরের ইয়ার অর্থাৎ 4 বছর পর্যন্ত আমরা ক্যালকুলেশন করব। যেহেতু এখানে 2.5 চেয়েছে, আমরা 3 বছর পর্যন্ত ক্যালকুলেশন দেখাবো। আমি এখানে বলছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। কোনো একটা টাকা রেখেছো 100 টাকা, 10% করে ইন্টারেস্ট, তাহলে প্রথম বছরে তুমি কত টাকা ইন্টারেস্ট পাবে, 100 টাকার 10% মানে 10 টাকা ইন্টারেস্ট পেলে। পরের বছরে প্রথম বছরে যে ইন্টারেস্টটা পাচ্ছ সেটা পাবেই, প্লাস এই যে টাকাটা পেলে তার উপর আবার 10% ইন্টারেস্ট,
অর্থাৎ 10 টাকার 10% 1 টাকা ইন্টারেস্টও পাবে, অর্থাৎ আমি সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট পাবো 11 টাকা। কেন এরকম হয়? চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট অন ইন্টারেস্ট। আমি যে ইন্টারেস্টটা পেলাম তার উপরে আবার ইন্টারেস্ট পাবো, তাই এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে সেকেন্ড ইয়ারে আমি টোটাল ইন্টারেস্ট পেলাম 11 টাকা। এই 11 টাকা আমি আবার থার্ড ইয়ারে পাবো। শুধু 11 টাকা পাবো না, এই 11 টাকার আবার 10% ইন্টারেস্ট, 11 টাকার 10% মানে 1.1, এই ইন্টারেস্টটা পাবো, অর্থাৎ থার্ড ইয়ারে গিয়ে আমি 12.1 এই টাকাটা ইন্টারেস্ট পাবো। এবারে আমাদের 3 বছরের চাইনি, 2.5 ইয়ারের চেয়েছে। যেহেতু 2.5 ইয়ারে চেয়েছে, তাই আমি 2 আর 3-এর এই যে গ্যাপটা আছে, কত আছে 1 বছর, এই 1 বছরের টাকাটা আগে হিসেব করব। সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার আমি দেখছি এটার মধ্যে গ্যাপ হচ্ছে 1 বছর। এই 1 বছরে সে ইন্টারেস্ট পেয়েছে কত? 12.1। কেন? এখানে তো ইন্টারেস্ট 11 পেয়ে গেছে, এরপরে যখন এখানে যাচ্ছি তখন ইন্টারেস্ট 12.1 পাচ্ছি, মানে আমি বলবো এই 1 বছরে ইন্টারেস্ট পেয়েছি 12.1 টাকা। আমি যদি 1 বছরে 12.1 টাকা ইন্টারেস্ট পাই, আমার দরকার 0.5 ইয়ারের জন্য, তাহলে 0.5 ইয়ারে আমি কত ইন্টারেস্ট পাবো? তোমরা বলবে 1কে হাফ দিয়ে গুণ করলে 0.5 আসে, বা 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 আসে, তাই এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করে বলবো 6.05 আমরা কিন্তু এই 0.5 ইয়ারের জন্য ইন্টারেস্ট পাবো। তাহলে আমি এই প্রথম বছরে ইন্টারেস্ট পেয়েছি 10 টাকা, সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট পেয়েছি 11 টাকা, এবং এই 0.5 ইয়ারের জন্য ইন্টারেস্ট পেয়েছি 6.05 টাকা। তাহলে এখানে 1 বছর, এখানে 1 বছর, 2 বছর, আর এখানে 0.5 ইয়ার, টোটাল 2.5 ইয়ারের জন্য আমরা ইন্টারেস্ট পাচ্ছি 10 প্লাস 11 প্লাস 6.05। এটা কত আসছে? যোগ করলে আসছে 27.05। এটা আমরা টোটাল ইন্টারেস্ট পেলাম ওই 2.5 বছরে। কিন্তু প্রশ্নে বলেছে টোটাল সুদের পরিমাণ 1623 টাকা। আমি বলছি 27.05, প্রশ্ন বলছে 1623 টাকা। আমি এখান থেকে দশমিক তুললে এদিকে দুটো শূন্য দিতে পারি, বোঝা গেছে? এটা কাটছি, এইটা দিয়েই পুরোপুরি কাটা যাচ্ছে। এই এমন ফিগার দেয় যাতে পুরো কাটতে পারো। দেখো এটা 2705-কে 60 দিয়ে গুণ করলে এটা আসছে। আমি যা 2705-কে 6 দিয়ে গুণ করে করেছি, এই 16,230 আসছে, একটা শূন্য ছিল বসিয়েছি। তাহলে 1-এর ভ্যালু 60। বলেছে আসল টাকার পরিমাণ কত? আসল টাকা আমি 100 ধরেছি। 1-এর ভ্যালু যদি 60 হয়, তাহলে 100-র ভ্যালু হবে 60 × 100, অর্থাৎ 6000 টাকা, যেটা এই প্রশ্নের উত্তর। একটি 3 অঙ্কের সংখ্যা n দ্বারা 2272 এবং 875-কে ভাগ করলে একই ভাগশেষ পাওয়া যায়। n সংখ্যাটির অঙ্কগুলির যোগফল নির্ণয় করো। দেখো এখানে বলেছে একই ভাগশেষ পাওয়া যায়, আমি মনে করছি সেই ভাগশেষটা হচ্ছে x। ভাগশেষ মানে কি? মনে করো আমি যদি বলি 3 দিয়ে তুমি 7-কে ভাগ করো, তুমি এই 3 দুগুণে 6 করবে, এক ভাগশেষ থাকবে। আমি যেটা ভাগশেষ থাকছে সেটা যদি মূল সংখ্যা থেকে বিয়োগ করে দিই, তবে যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হবে, তাই না? যেটা ভাগশেষ থাকে সেটাকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে যে সংখ্যাটা দিয়ে বলছে সেই সংখ্যাটা দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। এখানে বলছে যে এই সংখ্যাটার এই সংখ্যাটাকে যদি n দিয়ে ভাগ করো, তাহলে একই ভাগশেষ থাকবে x। আমি যদি এই 2272 থেকে ভাগশেষ যেটা থাকছে সেটাকে বিয়োগ করে দিই, তাহলে এই সংখ্যাটা n দিয়ে বিভাজ্য হবে। আবার এই 875 থেকেও যদি ওই x-টাকে বিয়োগ করে দিই, তাহলে এই সংখ্যাটাও n দিয়ে বিভাজ্য হবে। তার কারণ দুটো ক্ষেত্রেই n দিয়ে ভাগ করার ফলে x ভাগশেষ ছিল। বোঝা গেছে? ভাগশেষ যেটা ছিল সেটাকে মাইনাস করে দিলে যে সংখ্যাগুলো পাওয়া যাবে এই সংখ্যাগুলো n দিয়ে পুরোপুরি বিভাজ্য হবে। এবারে আমাকে বলো, আমি বললাম যে 3 দিয়ে 12-কেও ভাগ করা যায়, 3 দিয়ে 18-কেও ভাগ করা যায়। এবার এই যে 3 দিয়ে 12-কেও ভাগ করা যায়, 18-কেও ভাগ করা যায়, এদের ডিফারেন্স কত? 18 আর 12 ডিফারেন্স হচ্ছে 6। দেখো 3 দিয়ে এদের ডিফারেন্সকেও ভাগ করা যায়। বোঝা গেছে? তাই আমি বলতে পারি n দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়, n দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যায়। তাহলে এদের ডিফারেন্স যেটা আসবে সেটাকেও n দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ কি না? এখানে দেখিয়েছি ডিফারেন্সকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। এদের ডিফারেন্স কত হবে? 2272 মাইনাস এক্স, ডিফারেন্স মানে এখানে মাইনাস দিয়ে দাও, মাইনাস 875 প্লাস এক্স। এই এক্স এক্স কেটে গেলে 2272 থেকে যদি 875 বাদ দিই, তাহলে আসবে 1397।
বোঝা গেছে? এই যে 1397 আসবে সেটা নিশ্চয়ই n দিয়ে বিভাজ্য হবে। কেন? এটা ডিফারেন্সও n দিয়ে বিভাজ্য আমি বলেছি। এবারে আমরা দেখব যে এই সংখ্যাটা আমরা যে বিভাজ্যতার নিয়ম আমি ইউটিউবে দিয়ে রেখেছি, বিভাজ্যতার নিয়ম যেগুলো শিখেছি সেটা কোনটা দিয়ে বিভাজ্য। শেষে 7 আছে মানে 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? পুরো অঙ্কগুলোকে যোগ করব, যোগ করে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে। 3 এর একে 4, 9 13 এর সাথে 20 আসছে, 20 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে পুরো সংখ্যাটাই 3 দিয়ে বিভাজ্য হবে না। 4 দিয়ে বিভাজ্যতার সিস্টেম শেষ দুটো যে সংখ্যা দেখতে পাচ্ছ তাকে যদি 4 দিয়ে ভাগ করা যায় তবে পুরো সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। 97 কে 4 দিয়ে ভাগ করা যায় না, তাই 1397 কেও 4 দিয়ে ভাগ করা যাবে না। 5 দিয়ে বিভাজ্যতার সিস্টেম শেষ ডিজিটটা 0 থাকতে হবে অথবা 5 থাকতে হবে, যেহেতু নেই তাই এটা 5 দিয়ে বিভাজ্য হবে না। 6 দিয়ে বিভাজ্য হবে না, তার কারণ 2 দিয়ে আর 3 দিয়ে হয়নি, মানে 3 দুগুণে 6 দিয়ে হবে না। এইভাবে বিভাজ্যতার যে আমরা সিস্টেম আমরা ইউটিউবে দিয়ে রেখেছি, বা যারা আমার A to Z অফ এরিথমেটিক কোর্স করেছো তারাও দেখেছো, আমরা যদি চেক করি আমি দেখব এটা একমাত্র 11 দিয়ে বিভাজ্য হচ্ছে। 11 দিয়ে বিভাজ্যতার সিস্টেম কি? একটা গ্যাপ দিয়ে দিয়ে সংখ্যা যোগ করো। 1 আর 9 কত হচ্ছে? 10। আর এই গ্যাপটা যোগ করো 3 আর সাথে 10, এদের ডিফারেন্স যদি 0 হয় তবে এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে বিভাজ্য হবে। যেহেতু এদের ডিফারেন্স 0 আসছে তাই এটা 11 দিয়ে বিভাজ্য। আমি এটা 11 দিয়ে বিভাজ্য হলে কত আসে সেটা লিখছি, অর্থাৎ 11 দিয়ে ভাগ করছি। 11 দিয়ে ভাগ করছি যখন 11 লিখলাম, 11 ইন্টু 127 এটা করলে 1397 আসছে। বোঝা গেছে? এবারে প্রশ্নে দেখব যে এখানে 3 অঙ্কের একটা সংখ্যা চেয়েছে, আমি দেখব যে এদের মধ্যে 3 অঙ্কের সংখ্যা কোনটা আসছে। এটা 2 অঙ্কের সংখ্যা, এটা দেখো 3 অঙ্কের সংখ্যা, তার মানে এটা হচ্ছে n এর ভ্যালু, অর্থাৎ n যেটাকে ওরা বলছিল এতক্ষণ সেই n এর মান হচ্ছে 127। ওরা বলেছে n যে সংখ্যাটা আছে তার অঙ্কগুলোর যোগফল কত। এখানে কি কি অঙ্ক আছে? 1 আছে, 2 আছে, 7 আছে, এদেরকে যোগ করলে উত্তর আসছে 10, অর্থাৎ n এর অঙ্কগুলোর যোগফল 10, যেটা অপশন নাম্বার 1 তে আছে। অঙ্ক শেখো। অনেকেই আমাকে কমেন্ট করো এরম অঙ্ক আসে না, দেখো না, সেই জিনিসগুলোকেই দেখো, তাদেরকেই দেখো যারা একই রকম অঙ্ক বারবার করছে। সোজা অঙ্ক তুমি এমনিই পারবে, ওগুলো তো জানো। আমি বারবার ভিডিওতে বলেছি যেগুলো জানো সেগুলোকে আর জানার চেষ্টা করো না, জানার চেষ্টা করো সেইগুলোকে যেগুলো তুমি জানো না। তাই যে প্রসেসটা আমি এতক্ষণ ধরে বলছি তোমার মনে হবে এত বড়, অ্যাকচুয়ালি বড় কোথায়? জিনিসটা বড় না, তুমি জিনিসটা জানো না বলে তোমাকে ধীরে ধীরে বলতে হয়। ধীরে ধীরে বলার পর এই অঙ্কটা তুমি যখন শিখে যাবে, নিজে একবার করে দেখো তো কতক্ষণ লাগে। কম্পিটিশন এত হারে বেড়ে গেছে এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্ন এমন স্ট্রিক্ট আসছে, বিশেষ করে আমি বলবো কলকাতা পুলিশেও দেখেছো যে কোশ্চেনের লেভেল আস্তে আস্তে আগে যা আসতো তার থেকেও বেড়েছে। তাই প্রশ্নের লেভেল কবে কি আসবে? 14 সালে ফুড এসআই এর পরীক্ষা হয়েছে, 18 সালে হয়েছে, কবে হয়েছে সেই প্রশ্নের রেফারেন্স টেনে এখন বলো না যে এরকম প্রশ্ন আসে না। আসে না বলে কিছু নেই, যে কোনো জিনিসই আসতে পারে। তবে আমি যখন একটা সেট করাচ্ছি ইউটিউবে, আমার টার্গেট থাকে এর মধ্যে আমি বেশ কিছু অঙ্ক একটু মিডিয়াম রাখবো আর বেশ কিছু অঙ্ক মিডিয়ামের থেকে একটু লো রাখবো। একজন দুধ বিক্রেতা 60 লিটার বিশুদ্ধ দুধের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটি তিনি তার ক্রয় মূল্যে বিক্রয় করার পরেও 25% লাভ থাকে। তিনি কত লিটার জল মিশিয়েছিলেন? এক্সপেক্টেড অঙ্ক, এই অঙ্কটা প্রায় সময় আসে এবং ভালো অঙ্কের মধ্যে একটা। 60 লিটার বিশুদ্ধ জলের সঙ্গে জল মেশালেন এবং মিশ্রণটা তিনি ক্রয় মূল্যে বিক্রি করলেন, মানে কি? আমি মনে করছি তিনি 60 লিটার যে দুধ কিনে নিয়ে এসছেন, খাঁটি দুধ, সেই দুধের দাম হচ্ছে 60 টাকা। কেন এটা ধরলাম? কেন? তার ক্রয় মূল্য আমার দরকার, তার মানে তার ক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। এবারে 60 লিটার দুধের সঙ্গে তিনি আরো কিছু জল মেশালেন, তাহলে এখন টোটাল মিশ্রণ হলো x প্লাস 60। আমি x ধরবো না, আমি বলছি যদি x লিটার জল মেশাই, এখন এই টোটাল মিক্সচারটা কিন্তু এখন আমার হাতে থাকবে। এই মিক্সচারটা, টোটাল মিক্সচারটা তিনি 60 টাকাতেই বিক্রি করলেন, তবু তার লাভ থাকছে। কেন? তার কারণ তিনি 60 লিটার খাঁটি দুধের মধ্যে জল মিশিয়েছেন এবং জল মিশিয়ে যে টাকাটা তিনি এক্সট্রা পাচ্ছেন সেটা কিন্তু এই জল মেশানোর জন্য পাচ্ছেন, তাই জন্যই কিন্তু তার প্রফিট হয়েছে। বোঝা গেছে? তাহলে আমি বলছি যে 60 টাকায় টোটাল বিক্রি করে যা যদি তার 25% প্রফিট হয়, তাহলে জল মেশানোর পরে তার দাম কত হয়েছিল?
এটা তো হচ্ছে খাঁটি দুধের দাম। আমি এখন বার করতে চাইছি জল মিশ্রিত দুধের ক্রয় মূল্য তার কত হবে, যেটা থেকে সে হিসেব করবে যে আমি 60 টাকায় বিক্রি করলে 25% প্রফিট থাকবে। তাহলে জল মিশ্রিত দুধের দাম সেটা কত হবে? আমি এই 60 টাকায় কিনেছি, কিনে আমি বলবো যেহেতু 25% প্রফিট করছি, বেস ফিগার হবে 100, 25 যেহেতু প্রফিট আছে তাই এর সঙ্গে 25 যোগ করে দিলাম। এবার যেহেতু 60 টাকায় বিক্রি করে আমার লাভ হয়েছে, তাই আমি বলবো ক্রয় মূল্য কম ছিল। যাই বললাম ক্রয় মূল্য কম ছিল, এদের মধ্যে কমটাকে উপরে বসাবে আর বাকি ফিগারটাকে নিচে বসাবে। জাস্ট এটা কাটবে, কেটে যে ভ্যালুটা আসছে 48 টাকা, এটা হচ্ছে জল মিশ্রিত দুধের দাম। বোঝা গেছে? এবারে আমরা মিল্ক আর ওয়াটারের রেশিও করব অ্যালিগেশন প্রসেসে। মিল্কের দাম 60 টাকা, খাঁটি দুধ বলা হয়েছে, জলের দাম নেই, ধরে নেব 0। জলের দামের যখন প্রশ্ন আসবে তখন এখানে জলের জায়গায় সবসময় 0 বসাবে। আর দুধ আর জল মিশিয়ে যে দামটা পাওয়া গেছে সেটা হচ্ছে 48, সেটা আমরা এই মাঝখানে বসাবো। অ্যালিগেশন প্রসেসের সিস্টেম, এই ক্রস বিয়োগ করলে 12 আসে, এটা 48 আসে, তাহলে রেশিও হচ্ছে 4:1, 12 দিয়ে কাটলাম। তাহলে মিল্ক আর ওয়াটারের রেশিও 4:1। বোঝা গেছে? আচ্ছা টোটাল কত? তোমরা বলবে 4 আর 1 5, মিল্ক আর ওয়াটারের টোটাল হচ্ছে 5। প্রশ্নে বলেছিল 60 লিটার টোটাল ছিল, তাই 5 এর ভ্যালু হচ্ছে 60, 1 এর ভ্যালু কত? 5 12 60, না সরি, এখানে 60 লিটার টোটাল ছিল না, এটা বিশুদ্ধ দুধ ছিল 60 লিটার, তাই না? এখানে মিল্ক 4 ছিল, ওয়াটার 1 ছিল। বিশুদ্ধ দুধ যদি 4 থাকে, ওয়াটার মেশানো হয়েছে 1, তবে গিয়ে কিন্তু রেশিওটা এসেছিল 4:1। এখানে যে 60 লিটার ছিল সেটা কিন্তু টোটাল না, তার কারণ 60 লিটার বিশুদ্ধ দুধ বলা আছে। আমি এখানে দেখেছি বিশুদ্ধ দুধ 4 আছে, প্রশ্নে বলেছে 60 লিটার আছে। এটাকে কত দিয়ে গুণ করা হলো? 15 দিয়ে। তাহলে এটাকেও 15 দিয়ে গুণ করে আমি বলবো জল মেশানো হয়েছে 15 লিটার, যেটা অপশন নাম্বার 2 তে আছে। বোঝা গেছে? 0.4777 কে P/Q আকারে প্রকাশ করো। দেখো এখানে 7 রিপিট হয়েছে, যেটা রিপিট হয় তার মাথায় পৌনঃপুনিক চিহ্ন বা বার থাকে, তোমরা জানো, মানে 7 রিপিট করে গেছে। এবার এই সংখ্যাটাকে P/Q আকারে, মানে এরকম ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি শিখেছি? পুরো যে সংখ্যাটা আছে সেটাকে আমরা লিখলাম, মাইনাস করব যার মাথায় বার নেই। কার মাথায় বার নেই? 4 এর মাথায়, তাই 4টা এখানে লিখব, বাই যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো নয়। এখানে একটা সংখ্যার মাথায় বার আছে তাই একটা 9 লিখব, আর যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0 লিখব। এটা হবে আমাদের উত্তর, অর্থাৎ উত্তর হবে 43/90, যেটা অপশন নাম্বার 3 তে আছে। বোঝা গেছে? পুরো জিনিসটা লিখব, মাইনাস যার মাথায় বার নেই সেই সংখ্যাটা লিখব, বাই যতগুলো সংখ্যা, যার মাথায় আছে তাকে না, একটার মাথায় আছে তাই একটা 9 লিখবো, দুটোর মাথায় থাকলে দুটো 9 লিখতাম, যদি এরও মাথায় বার থাকতো তাহলে দুটো 9 লিখতাম। বোঝা গেছে? যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলো 9, এবং যতগুলো সংখ্যার মাথায় বার নেই ততগুলো 0। খেয়াল রেখো, এটা দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে, এই 9 বা 0, এই দশমিকের পরের সংখ্যাগুলোর জন্যই এটা কিন্তু প্রযোজ্য। দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকতো, 9 বা 0-র হিসেব কিন্তু ওই সংখ্যাগুলো দিয়ে হতো। তাহলে আমাদের উত্তর কত হলো? 43/90। কোনো দুই অঙ্কের সংখ্যাকে তার অঙ্ক দুটির যোগফল দ্বারা গুণ করলে গুণফল হয় 424। আবার অঙ্কগুলি স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তার সঙ্গে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল গুণ করলে গুণফল হয় 280। সংখ্যাটির অঙ্ক দুটির যোগফল নির্ণয় কর। অঙ্ক দেখেই লোকে চলে যাবে, কিন্তু অঙ্ক খুব ইজি। তোমাকে সেই জায়গাটা ধরতে হবে যে জায়গায় লোকে চলে যাবে, তুমি সেখানে শুরু করবে। এটা খেয়াল রেখো। কোনো দুই অঙ্কের সংখ্যা যার একক আর দশক আমি ধরে নিচ্ছি এক্স আর ওয়াই আছে, তার মানে এটা হচ্ছে একটা সংখ্যা এক্স ওয়াই, মনে করো সংখ্যাটা এক্স ওয়াই, ঠিক আছে? দুই অঙ্কের সংখ্যাকে অঙ্ক দুটির যোগফল দ্বারা গুণ করা হলো। আমি সংখ্যা মনে করছি এরকম, মনে করো 27 ছিল, আমি এটাকে ওয়াই এটাকে এক্স মনে করছি, এই 27 এইভাবে পুরোটাকে লিখছি। সংখ্যার ক্ষেত্রে 10x + y এখানে লিখলাম না।
এবার এই যে সংখ্যাটা আছে, সংখ্যা দুটোর অঙ্ক দুটোর গুণফল বলেছে, দুই অঙ্কের সংখ্যাকে তার অঙ্ক দুটির যোগফল দ্বারা গুণ করছি। এই সংখ্যাটাকে গুণ করছি এদের অঙ্ক দুটোর যোগফল দ্বারা। গুণ করলে ওরা বলেছে 424 হবে। বলেছে যে অঙ্কগুলো স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তার সঙ্গে সংখ্যাটির অঙ্কগুলি যোগ করলে, যোগফল গুণ করলে 280 হয়। অঙ্ক দুটোর যোগফল কত, অর্থাৎ x প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আমরা দেখছি দুটো সংখ্যার গুণফল 424। 424 কে ভাঙো তো। এই পর্যন্ত আমি করছি কেন, দেখো এখানে কি দেখলাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 কে যদি 53 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 424 আসবে। আমি বলছি 53 কে আমি যদি 8 দিয়ে গুণ করি তবে 424 আসবে। এবার দেখো এই 53টাকে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে x একটা y। আমি যদি y টাকে 3 মনে করি, x টাকে 5 মনে করি, তাহলে সংখ্যাটা হচ্ছে 53। এই 53 x আর y যদি এখানে যোগ করি কত হবে, y এর ভ্যালু 3, x এর ভ্যালু 5, যদি যোগ করি 5 প্লাস 3 এই 8টা আসছে। তাহলে 53কে 8 দিয়ে গুণ করে 424 পাচ্ছি। তার মানে আমি বলবো মূল সংখ্যাটা 53, যার একক স্থানীয় অঙ্ক y যেটা আছে 3 এবং দশক স্থানীয় অঙ্ক সেটা হচ্ছে 5। এটা আমি পেয়ে গেলাম। আমি এখান থেকে লিখছি যে y এর ভ্যালু আমি 3 পেয়েছি, x এর ভ্যালু 5 পেয়েছি। এবার এটাকে পরে যে আর একটা ডাটা দিয়েছি সেই ডাটায় বসিয়ে দেখবো যে সেই ডাটাটা স্যাটিসফাই করছে কিনা। এখানে বলেছিল যদি অঙ্ক দুটো স্থান পরিবর্তন করে তবে যে সংখ্যা পাওয়া যায়। এইটা একটা সংখ্যা আছে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে 35 হবে। বলেছে এই 35-এর সঙ্গে ওই অঙ্ক দুটোর যোগফল, যোগফল কত আছে 5 আর 3 8, এটা গুণ করলে প্রশ্ন বলেছে 280 হবে। আমি চেক করব যে এটাকে গুণ করলে 280 আসে কিনা এবং আমি দেখছি এটা 280 আসছে। তার মানে x আর y যেটা আসছে তাদের মধ্যে একটা ফিগার 5, একটা ফিগার 3। প্রশ্ন চেয়েছে তাদের সমষ্টি কত, আমি বলবো তাদের সমষ্টি 5 প্লাস 3 অর্থাৎ 8, যেটা অপশন নাম্বার 3 তে আছে। পরের প্রশ্নে যাওয়ার আগে বলি আমি আমার অ্যাপ বেঙ্গলি ম্যান, এই অ্যাপেতে দুটো কোর্স লঞ্চ করেছি। একটা হচ্ছে A to Z অফ এরিথমেটিক, যেটা পিওরলি পাটিগণিতের উপর বেস করে করা হয়েছে এবং লেটেস্ট প্যাটার্নের উপর বেস আছে। বেসিক থেকে যে জিনিসগুলো আমার জানা দরকার, আমি বেসিক মানে এক্স ওয়াই ধরে অঙ্ক বলছি না, বেসিক যে জিনিসগুলোকে আমরা শর্টকাট বলি তার একটা তো বেসিক আছে। সেই বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অঙ্ক কিন্তু এই A to Z অফ এরিথমেটিকের চ্যাপ্টারের মধ্যে করানো আছে। এটা একটা ভিডিও কোর্স এবং সম্পূর্ণ বাংলায় করা হয়েছে। যে কোনো পরীক্ষার পিএসসি দাও, সব পরীক্ষাতেই কাজে লাগবে। যারা রেল দিচ্ছ, ফুড এসআই দিচ্ছ বা ডাব্লিউবিপি দিতে চাও বা এমটিএস দিচ্ছ, সবার জন্যই এরিথমেটিক কিন্তু থাকবেই। তাই এরিথমেটিকের একটা বেসিক কোর্স যদি করে নিতে চাও, যেটাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত লেটেস্ট প্যাটার্নের অঙ্ক রাখা হয়েছে, সেটা যদি নিতে চাও তবে এই অ্যাপটা ডাউনলোড করো, বেঙ্গলি ম্যান। এই অ্যাপের মধ্যে এই কোর্সটাকে দেখতে পাবে। কোর্সটা 1 বছরের ভ্যালিডিটি আছে, অর্থাৎ 365 দিন ভ্যালিডিটি পাবে এবং প্রতিদিন তোমার খরচ হবে 1 টাকা করে। এই 1 টাকাটা অ্যাপ যে 1 বছর ইউজ করছো তার জন্যই কিন্তু আমাকে চার্জ দিতে হয়, কেন আমি তো অ্যাপটাকে কারো কাছ থেকে নিয়েছি, তাদেরকে কিন্তু আমাকে পে করতে হয়। তাই প্রতিদিন 1 টাকা করে তোমাদের কাছ থেকে ধার্য করা হয়েছে 365 দিনের জন্য 365 টাকা কোর্স। যদি নিতে চাও তাহলে এনরোল করতে পারো। আর যারা জেনারেল স্টাডিজ বহুদিন থেকে পড়ছো, বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করছো, বহু বই কিনেছো, উত্তর কিছু জায়গায় ভুল আছে, কিছু জায়গায় নেই। জেনারেল স্টাডিজের একটা অসুবিধা কোথায়, যে জায়গাগুলো থেকে তোমরা নিচ্ছ সেখানে শুধু উত্তর দেওয়া থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপ্লেনেশন দেওয়া থাকে না। আমি এখানে পিএসসি ক্লার্কশিপকে ফোকাস করে, যেটা জুন মাসে হওয়ার সম্ভাবনা, যেটা টেন্টেটিভ ডেট দেওয়া আছে, সেই জুন মাস পর্যন্ত আমি মোট 180 দিন সময় পাচ্ছিলাম যেদিন থেকে কোর্সটা লঞ্চ করেছি। সেই হিসেবে প্রতিদিন 40টা কোশ্চেনের একটা সেট দেওয়া হবে। সপ্তাহে আমি 5টা করে সেট দিচ্ছি, অর্থাৎ প্রতি সপ্তাহে 200টা করে প্রশ্ন আসছে। এরকম 4000টা টোটাল প্রশ্ন পাবে, তার কারণ 100টা সেট আমি এখানে কিন্তু নিচ্ছি। এখানে আমি তোমাদের কিছু শেখাচ্ছি না, আমি এখানে তোমাদেরকে শুধুমাত্র প্র্যাকটিস টেস্ট সিরিজ নিচ্ছি। অর্থাৎ তোমাদেরকে আমি প্রথমে টেস্ট করব তোমরা প্রশ্নের উত্তরগুলো জানো কিনা,
যাই টেস্ট দেওয়া হয়ে যাবে তখন চেক করবে কোন উত্তরগুলো আছে, এবং তার সঙ্গে যেগুলো খুব দরকার লাগে 90% ক্ষেত্রে আমি কিন্তু এগুলোর ব্যাখ্যা বা অ্যাডিশনাল পয়েন্ট দিয়ে রেখেছি, যেগুলো অন্য পরীক্ষায় কিন্তু কাজে লাগবে। এইটা হচ্ছে এই টেস্ট সিরিজটার একমাত্র জিনিস যেখানে এক্সপ্লেনেশন বা অ্যাডিশনাল পয়েন্টগুলো আমি দিয়েছি। এটা 6 মাসের ভ্যালিডিটি, অর্থাৎ 180 দিন পর্যন্ত তোমরা এখানে টেস্ট দিতে পারবে, যতবার খুশি দিতে পারবে। এবার আমি প্রতি সপ্তাহে যতগুলো করে কোশ্চেন দিচ্ছি, সেই সপ্তাহের প্রত্যেকটা কোশ্চেনের সেট থেকে আমি একটা করে লাইভ টেস্ট নিচ্ছি। মানে প্রতি রবিবার সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে আমি এই উইন্ডোটা খুলে রাখবো, যে কেউ গিয়ে লাইভ টেস্ট দিতে পারবে, এবং যতজন ওখানে টেস্ট দেবে তাদের মধ্যে তুমি তোমার র্যাঙ্ক দেখতে পাবে। প্রতি সপ্তাহে হওয়ার পর আমরা প্রতি মাসে আবার 100 নম্বরে যে প্রশ্নগুলো তোমরা করে আসছো তার উপরেই 100 নম্বরের আবার লাইভ টেস্ট নেব। যদি ইচ্ছা থাকে তাহলে এই টেস্ট সিরিজটায় এনরোল করতে পারো, অথবা এই এরিথমেটিক কোর্সটায় এনরোল করতে পারো। যারা পিএসসি ক্লার্কশিপ সবে দিচ্ছ, বিভিন্ন টিচারের কাছে তোমরা পড়ছো, কোনো অসুবিধা নেই। যদি মনে হয় কেউ টিচারের কাছে পড়ছো না, প্রচুর চার্জ নিচ্ছে, এটাকে একটু দেখতে পারো। এ এবং বি যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এ এর মূলধন বি এর মূলধনের 3 গুণ এবং এ এর নিয়োজিত সময় বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ। বছরের শেষে বি 4000 টাকা লভ্যাংশ পেলে মোট কত টাকা লাভ হয়? ইনভেস্টমেন্ট বা মূলধনের কি বলেছে? এ এর মূলধন বি এর 3 গুণ। বি যদি 1 ইনভেস্ট করে, এ 3 গুণ ইনভেস্ট করেছে। টাইমের কথা কি বলেছে? বি এর নিয়োজিত সময়ের দ্বিগুণ সময় লাগাচ্ছে এ। বি যদি 1 টাইমের জন্য টাকা খাটায়, এ তার দ্বিগুণ সময় অর্থাৎ 2 টাইমের জন্য টাকা খাটাবে। আমরা জানি পার্টনারশিপের একটাই ফর্মুলা কাজ করে, সেটা হচ্ছে প্রফিট ইজ ইকুয়াল টু ইনভেস্টমেন্ট ইনটু টাইম। অর্থাৎ ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট বেরোবে। আমি প্রফিট বার করছি, এর ক্ষেত্রে এর ইনভেস্টমেন্ট 3, এর টাইম 2, তাহলে 3 দুগুণে 6, সেটা হবে এর প্রফিট। কেন? ইনভেস্টমেন্টকে টাইম দিয়ে গুণ করলে প্রফিট বেরোবে। একই রকম ভাবে বি এর ক্ষেত্রে 1 1 কে 1, এটা হবে বি এর প্রফিট। বোঝা গেছে? আমি দেখছি বি এর প্রফিট 1, প্রশ্নে বলেছে বি এর প্রফিট 4000 টাকা, তাহলে 1 এর ভ্যালু 4000 টাকা। বলেছে মোট কত টাকা লাভ হয়, দুজনে মিলে মোট কত টাকা পেয়েছে সেটাই হবে মোট লভ্যাংশ। আমি দেখলাম দুজনে মিলে 6 + 1 7 ইউনিট টাকা পেয়েছে। 1 এর ভ্যালু যদি 4000 হয়, 7 এর ভ্যালু হবে 28000 টাকা, অর্থাৎ মোট লভ্যাংশ 28000 টাকা, যেটা অপশন নাম্বার 3 তে আছে। এ বি ও সি তিনজন ছাত্র। এ বি এর তুলনায় 18% বেশি নম্বর পায় এবং সি এর তুলনায় 12% কম নম্বর পায়। বি যদি 220 নম্বর পায় তবে সি কত নম্বর পেয়েছিল? দেখো, এ বি এর তুলনায় 18% বেশি পাচ্ছে। এ আর বি এর মধ্যে তুলনা করা হয়েছে, বি যদি 100 পায়, এ 18% বেশি পেয়েছে, মানে এ পাবে 118, তাই তো? এটা 2 দিয়ে কাটো, 59, আর এটা আসছে 50। তাহলে এ আর বি এর প্রাপ্ত নম্বরের রেশিও হচ্ছে 59:50। একই রকম ভাবে সি এর তুলনায় 12% কম পাচ্ছে কে? এ। তাহলে এ আর সি এর মধ্যে তুলনা করা হবে, সি যদি 100 পায়, এ 12 কম পাবে, অর্থাৎ এ পাবে 88। 100 থেকে 12 কম করলে এটাকে কাটো, কত আসছে? 44/50। আমি এখানে দেখছি এ পাচ্ছে 44, এখানে দেখছি এ পাচ্ছে 59। যেহেতু একটা টেস্ট হয়েছে যেখানে এর নাম্বারটা ফিক্সড হবে, তাই এখানে 59 আর এখানে 44 আলাদা হয়ে যাচ্ছে। এদেরকে ইকুয়াল করতে হবে, কেন? সেম ব্যক্তি একই নাম্বার পাবে। ইকুয়াল করার সিস্টেম কি? এই 44 দিয়ে এটাকে পুরো গুণ করে দাও, ওপর নিচে যা আছে, কেন এটা রেশিও আছে, পুরোটাকে গুণ করতে হবে। আর এই 59 দিয়ে পুরোটাকে গুণ করে দাও। গুণ করতে যেন এরকমই রেখে দেবে। বোঝা গেছে? দেখো এ তাহলে কত পেয়েছে? 44 × 59। এখানেও দেখো এ এর নাম্বার 44 × 59, তাহলে ইকুয়াল হলো। এবারে প্রশ্নে দিচ্ছে বি 220 পায়, আমি দেখছি বি কত পেয়েছে। দেখতে পাচ্ছ বি কত পেয়েছে? 50 × 44। প্রশ্ন বলেছে এটা নাকি 220 নাম্বার। বলেছে সি কত নম্বর পায়, সি কত পেয়েছে? 50 × 59। তাহলে 50 × 59 এর ভ্যালু কত, এটা তোমাকে বার করতে হবে। আমরা এগুলোর ক্ষেত্রে এই ওপর নিচু এই কাটাকুটি করতে পারি, বা এইভাবে কাটাকুটি করতে পারি, যেভাবে দেখাচ্ছি এইভাবে কাটতে পারি, বা এইভাবে কাটতে পারি। কখনো ক্রস কাটতে যাব না, সেটা পারবো না। তাহলে আমরা এইভাবে কাটছি, দেখো কাটতে পারি। এটা 44 5 দিয়ে গুণ করলে
এটা আসছে, তাই না? 44 5 220। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, অঙ্কটা এলো 59 এর ভ্যালু কত? অনেকে পরীক্ষার সময় গাধার মতো এই সবগুলো গুণ করতে থাকে। গুণ করতে যাবে না, তুমি গুণ করে বাড়াবে, আবার তো কাটতে হবে তোমাকে, তুমি তো বুঝতে পারছো, তাই বাড়াবে না, এই শুধু রেখে দাও। তাহলে 1 এর ভ্যালু 5 হলে 59 এর ভ্যালু কত, এটা আমাদের প্রশ্ন আসছে। 5 5 25, 5 9 45, এটা করলে 295, 250, আর 5 9 45, 295, ঠিক। তাহলে 295, যেটা অপশন নাম্বার 2 তে আছে। একজন সুদখোর 10% সরল সুদের হারে ধার দেন, তবে তিনি 1 বছরের জন্য কোনো টাকা ধার দিলে সেই বছরের সুদ অগ্রিম নিয়ে নেন। প্রকৃতপক্ষে তিনি কত শতাংশ সরল সুদের হারে ধার দিচ্ছেন? ভালো প্রশ্ন। তুমি একজন ব্যবসায়ীর কাছে গেলে, বললে দাদা আমাকে 100 টাকা ধার দিন। লোকটা রাজি হলো, আমি 100 টাকা তোমায় ধার দেব, কিন্তু কন্ডিশন কি? যেহেতু তুমি 1 বছরের জন্য ধার নিচ্ছ, তোমাকে সুদটাকে আগে দিয়ে দিতে হবে। 100 টাকা ধার চাইলে তার সুদ কত হবে? 10%। 100 টাকা 10% মানে 10 টাকা, এটা কিন্তু সুদ হওয়া উচিত। এবার ব্যবসায়ী বলল, যে সুদটা হচ্ছে সেই সুদটা তুমি আমাকে আগেই দিয়ে দাও, তোমার টাকার দরকার, তুমি এই সুদটাকে কি করলে? আগে দিয়ে দিলে। তাহলে ব্যবসায়ী 100 টাকা তোমার দেবে বলেছিল, কন্ডিশন ছিল 100 টাকার উপর যে ইন্টারেস্টটা হবে সেই ইন্টারেস্টটা তোমাকে আগে দিয়ে দিতে হবে, তুমি তোমার পকেট থেকে এই 10 টাকা দিয়ে দিলে। এবার ব্যবসায়ী কি করলো? তোমার থেকে 10 টাকাটা নিয়ে নিল। ব্যবসায়ী দেওয়ার কথা ছিল 100 টাকা, কিন্তু ও তোমার থেকে 10 টাকাটা চাই পেয়ে গেল, পেয়ে গিয়ে তোমাকে কত দিল? 90 টাকা দিল। বোঝা গেছে? তার মানে ব্যবসায়ী অরিজিনালি 100 টাকা দেওয়ার কথা ছিল, তোমার থেকে 10 টাকা পাওয়ার ফলে এই টাকাটা যেহেতু তার নিজের থেকে যাচ্ছে না, তার নিজের থেকে যাচ্ছে 90 টাকা, সে বলবে আমি এই 90 টাকাটা তোমায় দিচ্ছি এবং 90 টাকা সুদ হচ্ছে 10 টাকা। কি বললাম? অরিজিনালি আমি 90 টাকা দিচ্ছি, কিন্তু সুদ হিসেবে নিচ্ছি 10 টাকা। তাহলে আমি বলবো 90 টাকায় সুদ 10 টাকা হলে 100 টাকায় কত? 100কে 9 দিয়ে ভাগ করব, অর্থাৎ সুদের হার হবে 11.19%। অর্থাৎ প্রকৃতপক্ষে 11.19% হারে কিন্তু তিনি ধার দিচ্ছেন। একটি বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 180 টাকা। যদি বস্তুটি বিক্রি করে 20% লাভ হয়, তবে বস্তুটির বিক্রয় মূল্য কত? বস্তুটা বিক্রি করে 20% লাভ হচ্ছে, তাহলে যদি ক্রয় মূল্য আমি 100 টাকা ধরি, বিক্রয় মূল্য কত হবে? 20% লাভ মানে 120 টাকা। এদের রেশিওটা কত হবে? তোমরা বলবে এদের রেশিও হবে 6/5, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 6 হয়, ক্রয় মূল্য হবে 5। এদের পার্থক্য কত? তোমরা বলবে 1, কিন্তু প্রশ্নে দিয়েছে পার্থক্য হচ্ছে 180 টাকা। আমি বলছি 1, প্রশ্ন বলছে 180 টাকা, তাহলে 1 এর ভ্যালু 180 টাকা। বলেছে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 6 ইউনিট, 6 এর ভ্যালু কত হবে? 180 কে 6 দিয়ে গুণ করো, 1080 টাকা হবে বিক্রয় মূল্য, যেটা অপশন নাম্বার 1 তে আছে। পৃথিবী ও তার উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত যথাক্রমে 1:2 এবং 2:3। দক্ষিণ গোলার্ধে ওই অনুপাত কত? দেখো, এই অঙ্কগুলো করতে গেলে বেসিক দুটো জিনিস, অনুপাত কি জিনিস আর পৃথিবী কিভাবে তৈরি, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, এই নলেজটা শুধু লাগে। আগে আমি বলি, এটা আমাদের পৃথিবী, মাঝখান দিয়ে এই রেখাটা যেতে যায়, সেটা পৃথিবীকে সমান দুটো ভাগে ভাগ করে। সমান দুটো ভাগে মানে আমি মনে করছি উপরের ভাগটার আয়তন যদি 1 হয়, নিচের ভাগটার আয়তনও হচ্ছে 1। এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তাহলে টোটাল পৃথিবীর আয়তন যদি 2 হয়, তাহলে উত্তর গোলার্ধের আয়তন 1 হবে, দক্ষিণ গোলার্ধের আয়তন 1 হবে। এই বেসিকটা আমরা জানি। আর একটা কি, যদি কোনো সংখ্যাকে দুভাগে ভাগ করতে চাও, তাহলে সেই সংখ্যাটা টোটাল তোমার দরকার লাগে। যেমন আমি বললাম যে 40কে আমি 3:1 অনুপাতে ভাগ করব, তাহলে যদি রেশিওতে ভাগ করতে চাও, তাহলে একটা গোটা সংখ্যা থাকা উচিত যে সংখ্যাটাকে তুমি ভাগ করবে, এবং এটাই রেশিওর বেসিক। এই দুটো জিনিস জানলে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে করতে পারি। কিভাবে একটু দেখো। স্থল আর জলের অনুপাত দিয়ে রেখেছে, প্রথমে পৃথিবীর দিয়ে রেখেছে, আমি তাই পৃথিবীর লিখছি। পৃথিবীর স্থল আর জলের অনুপাত হচ্ছে 1:2, আর দক্ষিণ গোলার্ধে সেটা দিয়েছে 2:3। এবার আমরা কি করব, বলেছে যে উত্তর গোলার্ধে দেওয়া আছে, দক্ষিণ গোলার্ধে চেয়েছে, উত্তর গোলার্ধে 2:3 আছে। আমরা কোনো জিনিসকে যদি রেশিওতে ভাগ করতে চাই, তাহলে জিনিসটা
একটা গোটা থাকতে হবে। যেমন আমি 40কে বলেছিলাম 3:1 অনুপাতে ভাগ করব, তাহলে 40টা তো থাকতে হবে। এক জায়গায় 40 এক জায়গায় 30 থাকলে আমি কি করে এটাকে 3:1 অনুপাতে ভাগ করব? তাই একটা সেম জিনিস থাকতে হবে যেটাকে আমি রেশিওতে ভাগ করব, সেই কনসেপ্টই এটা। তার মানে এখানে যে দুটো রেশিও দেখতে পাচ্ছি এদেরকে প্রথমে সেম করতে হবে, তারপরে আমরা ভাগ করব। সেম কি করে করব? এখানে পৃথিবীতে স্থল আর জল মিলিয়ে টোটাল কত আছে? তোমরা বলবে 2 + 1 3 আছে। আমি এইদিকে লিখছি 2 + 1 3 আছে, আর এদিকে 3 + 2 5 আছে। আমি চাইছি যা জিনিস আছে তাকে রেশিওতে ভাগ করব, তাহলে দুটোকেই সেম থাকতে হবে। সেম করার জন্য 5 দিয়ে এখানে গুণ করে দেবো, আর 3 দিয়ে যদি এখানে গুণ করে দিই, 5 দিয়ে এখানে গুণ করলাম 3 দিয়ে এখানে, তাহলে দেখো পৃথিবীতেও স্থল আর জল 3 × 5 = 15 হলো, উত্তর গোলার্ধেও 3 × 5 = 15 হলো। যদিও পৃথিবীতে যতটা আছে উত্তর গোলার্ধে ততটা থাকবে না, আমরা রেশিওতে ভাগ করে নেব, কিন্তু আমাদের অঙ্কের সুবিধের জন্য আমরা প্রথমে কি করব, যে এখানে যতটা থাকবে এখানেও যেন ততটা থাকে। কি করেছিলাম আমরা? এই রেশিওটাকে 5 দিয়ে গুণ করেছিলাম, এখানে দেখিয়েছি, আর এই রেশিওটাকে আমরা 3 দিয়ে গুণ করেছিলাম, সেই 3টা এখানে লিখবো। এগুলোকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। বোঝা গেছে? তাহলে এরা এখন ইকুয়াল এলো, কিন্তু ইকুয়াল টু না। পৃথিবীতে যদি 2 থাকে উত্তর গোলার্ধে 1 থাকবে। পৃথিবীতে, এটা পৃথিবীর লাইন, পৃথিবীতে যদি 2 থাকে তাহলে উত্তর গোলার্ধে 1 থাকবে, এবং এখানে গিয়ে আমাদের অঙ্ক শেষ হলো। বোঝা গেছে? তাহলে রেশিওটা কি? পৃথিবীর সঙ্গে উত্তর গোলার্ধ বা পৃথিবীর সঙ্গে দক্ষিণ গোলার্ধের রেশিও হচ্ছে 2:1, যেটা আমি এখানে দেখিয়েছিলাম। বোঝা গেছে? এবার দেখো এই 5 × 2 = 10 দিয়ে আমরা এই ফিগারগুলোকে গুণ করে এখানে লিখব। 10 দিয়ে এটাকে গুণ করলে 10 × 1 = 10 হয়, 10 দিয়ে এটাকে গুণ করলে 10 × 2 = 20 হয়। তাহলে এটা পুরো পৃথিবীর ডাটা। এখানে 3 × 1 = 3 দিয়ে এটা গুণ করলে 3 × 2 = 6 হয়, আর 3 দিয়ে এটাকে গুণ করলে 3 × 3 = 9 হয়। এটা হচ্ছে উত্তর গোলার্ধের ডাটা। তোমরা জানো পৃথিবীর যা স্থল আছে সেখান থেকে উত্তর গোলার্ধের স্থল যদি বাদ দিয়ে দিই তাহলে 4, এটা দক্ষিণ গোলার্ধের স্থল থাকবে। একই রকম ভাবে পৃথিবীতে 20 জল আছে, তার মধ্যে উত্তর গোলার্ধে 9 থাকলে বাকিটা 11 দক্ষিণ গোলার্ধে থাকবে। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল আর জলের অনুপাত হবে 4:11, যেটা অপশন নাম্বার 1-তে আছে। দুটি বিপরীত অভিমুখে ধাবমান ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে যথাক্রমে 27 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে, এবং ট্রেন দুটি পরস্পরকে 23 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত? প্রথম ট্রেনটার স্পিড আমি মনে করছি s1 এবং দ্বিতীয়টা স্পিড হচ্ছে s2। এটা প্রথম ট্রেনটার স্পিড, এটা দ্বিতীয় ট্রেনটার স্পিড। এবার কোনো ট্রেন যদি কোনো ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় অতিক্রম করে তাহলে আমরা জানি ওই সময় ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যায়। ট্রেনের চ্যাপ্টার আমি করিয়ে এসেছি, সেগুলো দেখে নাও। 27 সেকেন্ডে এই ট্রেনটা, যার স্পিড কিনা s1 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে s1 করে ট্রেনটা যায়, সে 27 সেকেন্ডে এক ব্যক্তিকে অতিক্রম করছে। মানে সে 27 সেকেন্ডে কতটা যাবে? তুমি বলবে সেকেন্ডে যদি s1 যায় তাহলে 27 সেকেন্ডে 27 s1 এই দূরত্ব যাবে, এবং এটাই হবে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য। একই রকম ভাবে দ্বিতীয় ট্রেনটা 17 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করছে। দ্বিতীয় ট্রেনটা প্রতি সেকেন্ডে s2 করে গেলে 17 সেকেন্ডে যাবে 17 × s2, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় ট্রেনটার লেন্থ। তাহলে ট্রেন দুটোর মিলিত লেন্থ হচ্ছে 27 s1 + 17 s2। এটা হচ্ছে দুটি ট্রেনের লেন্থ, মিলিত লেন্থ, দুটি ট্রেনের দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য এটা বেরিয়ে গেল। বোঝা গেছে? এবারে এই দিকে এসো। প্রথম ট্রেনটার স্পিড s1, দ্বিতীয়টা স্পিড আমি s2 করেছি। এরা বিপরীত দিকে যাচ্ছে। এরা বিপরীত দিকে যখন যাচ্ছে তখন এদের আপেক্ষিক বেগ কত? বিপরীত দিকে গেলে স্পিড গুলো যোগ হয়। তোমরা বলবে আপেক্ষিক স্পিড হচ্ছে এত মিটার/সেকেন্ড। বোঝা গেছে? এবার ওরা বিপরীত দিক থেকে গিয়ে 23 সেকেন্ডে পরস্পরকে অতিক্রম করলো। তাহলে 23 সেকেন্ডে কতটা গেল? আমরা বলবো প্রতি সেকেন্ডে যদি s1 + s2 যায়, 23 সেকেন্ডে যাবে 23 × এটা। 23 সেকেন্ডে যে দূরত্ব যাবে সেটা হচ্ছে ট্রেন দুটোর মিলিত দৈর্ঘ্য। কেন? এই স্পিডে গিয়ে 23 সেকেন্ডে তারা দুজনকে ক্রস করছে। দুজনকে যখন ক্রস করবে তখন দুটো ট্রেন নিজেদের মিলিত দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য যাবে। যেহেতু 23 সেকেন্ডে দুজন দুজনকে ক্রস করেছে, তাহলে 23 সেকেন্ডে যেটা গেল সেটা হচ্ছে ট্রেন দুটোর মিলিত লেন্থ, দুটো ট্রেনের লেন্থ।
আমি এখানে বলছি 10 দুটোর লেন্থ এটা, আবার এখানে বলছি 10 দুটোর লেন্থ এটা, তার মানে এই দুটো ফিগার একই, অর্থাৎ এই ফিগার সমান এই ফিগার হবে, কেন দুটোই হচ্ছে 10 এর লেন্থ। বোঝা গেছে? এবার S1 S2 একদিকে নিয়ে যেতে হবে, কেন ওদের রেশিও চেঞ্জ, স্পিডের রেশিও চেঞ্জ, প্রশ্ন দেখেছো। S1টা নিয়ে যাও 23-এর দিকে নিয়ে চলে এসো, এটা হচ্ছে 4S1, আর এটা দিকে নিয়ে গেলে 6S2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6 কাটো, এটা S2 ছিল। তাহলে S1/S2 এটা আসছে 3/2, 2S1 সমান 3S2 হচ্ছে, দেখে নাও এটা ক্রস হচ্ছে, তাহলে স্পিডের রেশিও 3:2, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। বোঝা গেছে? দেখো এখানে 2:3ও আছে, আমি যেহেতু প্রথম 10টার S1 ধরেছি তাই S1/S2 আমাকে বার করতে হচ্ছে, তাই 3:2 কিন্তু অ্যান্সার। কোনো কন্ট্রাক্টর 92 দিনে কোনো কাজ শেষ করবার উদ্দেশ্যে 110 জন পুরুষ কাজে লাগান। 48 দিন পর তিনি দেখেন যে 3/5 অংশ কাজ শেষ হয়ে গেছে। তিনি কতজন লোককে কাজে আসতে নিষেধ করবেন যাতে কাজটি নির্দিষ্ট সময়ে শেষ হয়? প্রথমে লোক সংখ্যা কত ছিল? লোক সংখ্যাকে আমি যেহেতু প্রথম লোক সংখ্যা তাই M1 লিখছি। কি হলো? প্রথমে লোক সংখ্যা ছিল M, আমি সেটাকে M1 বলছি যেহেতু প্রথমের ডাটা, এটা 110 জন। দিন কত ছিল? দিনকে আমি D দিয়ে লিখছি, সেটা হচ্ছে 92 দিন। এবার দেখো 48 দিন পরে তিনি দেখেন 3/5 অংশ কাজ হয়েছে, মানে টোটাল কাজ যদি 5 হয় তার মধ্যে 3 কাজ হয়েছে, তাহলে ওয়ার্ক যেটা হয়েছে সেটাকে আমি বলছি 3 হয়েছে। বোঝা গেছে? এবারে আমি বলছি যে এখন যে কাজটুকু বাকি থাকবে 48 দিন পর, সেই কাজটা করতে x জন লোক দরকার, x জন লোক দরকার যে কাজটা বাকি থাকবে। এবার দিন কতটা বাকি থাকছে? 92 দিনের কন্ট্রাক্ট ছিল, সেখান থেকে 48 দিন শেষ হয়ে গেছে, তাহলে দিন বাকি থাকছে 44, এই 44 দিনটা বাকি থাকছে। আর কাজ কতটা বাকি থাকছে? দেখো 5-এর মধ্যে 3 কাজ হয়ে গেছে, তাহলে বাকি থাকছে 5 - 3 = 2 কাজ। বোঝা গেছে? আমরা কি করেছিলাম, আমরা একটা ফর্মুলা জানি, M1 T1 D1 by W1 is equal to M2 D2 by W2। এখানে M1 এর ভ্যালু 110, D1 এর ভ্যালু 92, W1 এর ভ্যালু 3, M2 এর ভ্যালু X, D2 এর ভ্যালু 44 এবং W2 এর ভ্যালু 2। এটা জাস্ট এখানে কাটবো, 11 দিয়ে কাটো, 23। এখানে ভুল করেছে কেন বলো তো? এখানে 92 দিনটা পুরো ধরে নিয়েছে, অ্যাকচুয়ালি তা না, 48 দিন কিন্তু সে কাজ করেছে, তারপরে কত বাকি থাকছে এটা শিখেছে। এটা পুরোটাই 92 দিন না, মোট তো প্রথমে এই 110 জন লোক 48 দিন কাজ করেছে, সেটা প্রথমে রাখতে হবে, ডাটা ভুল হচ্ছে। 48 দিন কাজ করেছে সেটা হচ্ছে প্রথমে, পরে কাজ করেছে 44 দিন, তাহলে লোক 110, দিনটা হচ্ছে 48, আর ওয়ার্ক 3 ছিল, x জন লোক, 44 দিন বাকি, এই 2 এখানে রাখে। এটা দেখো 11 দিয়ে কাটো, 4 11 44, 4 12 48, 3 4 12, তাহলে 4 দুগুণে 8, 8 10 80, x এর ভ্যালু পাওয়া যাচ্ছে 80। অর্থাৎ যে কাজটা বাকি থাকবে সেই কাজটা 80 জন মিলে করে নেবে, কিন্তু লোক ছিল 110, যেহেতু 80 জন মিলে বাকি কাজটা করছে, তাহলে এই যে বাকি 30 জন লোক থাকছে তাদেরকে বলতে হবে তোমরা আর এসো না, তোমরা না এলেও আমরা এই 80 জন লোককে নিয়ে কাজটা করিয়ে দেবো। তাহলে এখানে বলেছিল তিনি কতজন লোককে কাজে আসতে নিষেধ করবেন? তিনি 30 জন লোককে কাজে আসতে নিষেধ করবেন, যেটা অপশন নাম্বার 4-এতে আছে। একজন পুরুষ ও একজন মহিলা প্রতি ঘন্টায় যে পরিমাণ কাজ করে, 5 জন পুরুষ এবং 2 জন মহিলা একত্রে সেই সময় তার 4 গুণ কাজ করতে পারে। একজন পুরুষ ও একজন মহিলার কাজের অনুপাত নির্ণয় করো। একজন পুরুষ যদি M কাজ করে এবং একজন মহিলা যদি প্রতি ঘন্টায় W কাজ করে, তাহলে আমি বলবো একজন পুরুষ 1 ঘন্টায় করলো 1M, একজন মহিলা 1 ঘন্টায় করলো 1W,
তাহলে একজন পুরুষ আর একজন মহিলা প্রতি ঘন্টায় করবে এতটা কাজ। এবারে বলেছে 5 জন পুরুষ এবং 2 জন মহিলা একত্রে এরা যে কাজটা করে যদি এক করে তার 4 গুণ কাজ করবে এইটা। তার মানে এই যে কাজটা করলো এটা কাজের পরিমাণ, এটা হচ্ছে কাজের পরিমাণ। এই কাজটার পরিমাণ হচ্ছে 4, এই কাজটার পরিমাণ হচ্ছে 1। কেন? এখানে যে কাজটা করেছে তার 4 গুণ কাজ এরা করতে পারে, এই যে 5 জন পুরুষ আর 2 জন মহিলা মিলে প্রতি ঘন্টায়। বোঝা গেছে? আমি দেখলাম তাহলে এখানে এটাকে যদি আমি টোটাল কাজ বলি সেই কাজের পরিমাণ হচ্ছে 1, আর এখানে যে কাজটা টোটাল আছে সেই কাজের পরিমাণ হচ্ছে 4। আমি যদি এই কাজের পরিমাণগুলোকে ইকুয়াল করতে চাই তাহলে বলবো এখানে তো 4 কাজ আছে, এটাকে 4 কাজ করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে। তাই এটাকে আমি যাই 4 দিয়ে গুণ করলাম, বললাম এটা হচ্ছে টোটাল কাজের পরিমাণ এবং এটাও হচ্ছে টোটাল কাজের পরিমাণ। এখন কাজের পরিমাণগুলো ইকুয়াল হলো। আবার বলছি রেশিও ছিল 1:4, অর্থাৎ এই কাজটার পরিমাণ যদি 1 হয় এই কাজটার পরিমাণ 4 ছিল। আমি এদেরকে ইকুয়াল করতে চাই, অর্থাৎ কাজের পরিমাণগুলোকে ইকুয়াল করতে চাই। এই কাজটা যেহেতু 4 আছে এটাকে ফিক্সড রেখে দিলাম, এই কাজটা যেহেতু 4 নেই তাই এটাকে 4 দিয়ে গুণ করে বললাম এই কাজের পরিমাণ আর এই কাজের পরিমাণ এখন ইকুয়াল হলো। বোঝা গেছে? তাহলে এটা 4m + 4w ইজ ইকুয়াল টু 5m + 2w। 5m এর দিকে m নিয়ে এসো আর এটা নিয়ে দাও 2w। বলেছে একজন পুরুষ একজন মহিলার রেশিও m/w, এটা আসছে 2/1, অর্থাৎ পুরুষ আর মহিলার রেশিও 2:1 আসছে, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, আর যদি প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এনরোল করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।